ডাকে, কয় যে এদিকে হাত টান টানা কর। তা আমি হাত টান টানা করে দিলে আমার বেতের লাঠি দিয়ে হাতে মারে, কলম নিয়ে নোকে ফাঁকে ঘোরায়, কান মুচড়ায় দেয়, মানে বিভিন্ন টর্চারিং করে। টিনের চালা ঘর, দক্ষিণ পাশে পুরাতন মসজিদ, উত্তরে বাজার, বাজারের পাশে নদী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আজকের দিনে মোট 7 জনকে আমরা রেকর্ডিং টাইম দিয়েছি, তার প্রথম ভিডিওটা আমরা আজকে রেকর্ড করছি এখানে, এবং রমজানের এই সকালবেলাতে যদিও ভিডিওটা রেকর্ড হচ্ছে আপনারা দেখবেন কখন আমরা নিশ্চিত নই। যারা এই ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত হলেন ভিডিও ছাড়ার পরপর, তাদের সবার জন্য শুভকামনা। আরও একবার, আপন ঠিকানায় বেসিক্যালি কি হয় এটা নতুন করে বলার কিচ্ছু নেই। আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে একটা সন্তান পরিবার থেকে হারিয়ে গেছেন এবং তিনি তার পরিবার খুঁজতে এসছেন। তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। যারা এখানে আসতে চান ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আপনার নাম কি? মোহাম্মদ শামীম মিয়া, সুমন নামে এখন পরিচিত। শামীম মিয়া কি বাবা মায়ের দেয়া নাম? জি। আপনার বয়স কত হতে পারে আনুমানিক? 40, 38-40 এরকম হবে। 7 বছর বয়সে আপনি হারাই গেছেন না? জি। বিবাড়িয়া মনে আছে আপনার ঠিকানা? জি। শুধু বিবাড়িয়া। আর বাবা মা ভাড়া থাকতো চট্টগ্রামের পতেঙ্গা। পতেঙ্গার মানে অফিসের একটা অফিস আছে এই আজকার ডিগ্রি পারে, ওই জায়গায় ভাড়া থাকতো। জি। ওকে, ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো ছোটবেলা থেকে। মানে আমার বাবা মার দেশে যখন আমি ছিলাম তখন তো অনেক ছোট, তো আমি ওই একদিন কি দুদিন মসজিদে গেছিলাম আরবি পড়ার জন্যে। তা আমাদের বাড়ির থেকে মনে করেন যে দক্ষিণ পাশে একটা পুরনো মসজিদ ছিল। মসজিদটা অনেক পুরনো, ইটের ছিল, কিন্তু মানে ভেঙে চুরে গিয়েছে অনেকখানিটা। তো 1-2 দিন গেছি, যাওয়ার পরে পরে আবার আমার বাপ, আমরা 3 ভাই 1 বোন। বোনটা আমার ছোট, ভাইয়ের মধ্যে আমি ছোট। এবারে আমার আব্বা আমাদের ফ্যামিলি নিয়ে চিটাঙে যায়। চিটাঙে আজকের ডিগ্রি পরে একটা বস্তি ভাড়া নিয়ে থাকি আমরা। তা 1 মাস কি 2 মাস এরকম হবে, আমি সঠিক জানি না। আমার আব্বা বিছনায় অসুস্থ হয়েছিল, থাকার পরে মনে করেন যে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তখন আমি ছোট, তো ঘুমাচ্ছিলাম। আমার বড় ভাই যে মাটি দিয়ে এসে বিকালবেলা, ওইখানে একটা সরকারি মজুরশালায়। তা আনার পরে আমার মা তো তখন মনে করেন যে 5টা পেট নিয়ে তো বিদেশে চলতে পারে না। তো আমার মনে করেন যে একজনের বাসায় রাখতে দিয়েছে, এক মহিলার কাছে দিয়েছে। মহিলার স্বামীর নাম হলো প্রফেসর। 220 নম্বর বাসা, চট্টগ্রামে। এটা জি, চিটাগাং, ওখানে আজকার ডিগ্রির পাশে ওনার বাসাটা। তখন আমার মা মনে করেন যে পেট চালাইতে পারে না, তো ওনার বাসায় রাখে। তো উনি আমার ওইখান থেকে নিয়ে এই তেজগাঁ থানার পাশে, ওনার বাবা হলো গিয়া জজ, প্রফেসর শ্বশুর জজ ছিল। তা আমার কাজ ছিল জজের সাথে, মনে করেন যে বাসাবাড়ির কাজ, তারপরে বাজার ঘাট করতে যায় কারণ বাজারে। নিজস্ব একটা গাড়ি ছিল, ছোট লাল গাড়ি, তো ওতে করে যেতাম। এটা কি চট্টগ্রামে না ঢাকাতে? এটা ঢাকায়, তেজগাঁ থানার পাশে। আচ্ছা, তো আপনি তো ছিলেন ওই 222 নম্বর বাসা, ওখান থেকে আবার ঢাকায় আসলেন কিভাবে? যে ওই জজের মেয়ে আমাকে নিয়ে আসছে জজের বাসায় থিয়ে যাওয়ার জন্য। জজের মেয়ে নিয়ে আসছে? জজের মেয়ে ওনাদের কি হয় সম্পর্কে? জজের মেয়ে ওনার আপন মেয়ে, জজের আপন মেয়ে চিটাগাং থাকে। আমি একটু সম্পর্কটা বের করার চেষ্টা করছি ভাই, কিছু মনে করেন না। সেটা হচ্ছে যে আপনাকে দিল আপনার মা প্রথম কোথায়? ওই জজের মেয়ের কাছে। জজের মেয়ে বিয়ে হয়েছে চিটাগাং আজকার ডিগ্রি পারে প্রফেসরের সাথে। ওকে, চিটাগাং জজের মেয়ে, তার মানে জজের মেয়ে আবার জজের কাছে নিয়ে আসছে? জি, আমার নিয়ে আসছে ঢাকাতে। ওকে, তারপর তারপর উনি চলে যাওয়ার পরে আমি থাকতে থাকতে মনে করেন যে কাজ কাম করি। এখন যদি একটু দোষ টোটি পায়, তা আমার বেতের লাঠি দিয়ে জজ ডাকে, কয় যে এদিকে হাত টান টানা কর। তা আমি হাত টান টানা করে দিলে আমার বেতের লাঠি দিয়ে হাতে মারে, কলম নিয়ে নোকে ফাঁকে ঘোরায়, কান মুচড়ায় দেয়, মানে বিভিন্ন টর্চারিং করে। তা আমি একবার মনে করেন যে এখান থেকে পালায় চলে গেলাম। ওই কমলাপুর রেল স্টেশনে যে ফ্লাইওভার আছে না লোহার, ওর ওই মাঝামাঝি যে বসেছিলাম। পরে বেলা 12টা-1টার দিকে জজ সাহেব যায়, ওনার নিজস্ব একটা ছোট গাড়ি ছিল, লাল গাড়ি, ড্রাইভার নিয়ে যায়, যে তো আমার এখান থেকে নিয়ে আসে। আনার পরে বুঝে কিভাবে যে আপনি ওখানে আছেন? ওইটা আমিও বুঝতে পারিনি, কিন্তু আমি দেখলাম যে উনি 12টা-1টার দিকে, আমি সকালবেলা পালাই গেছি, উনি ঠিক 12টা-1টার দিকে ঠিক ওই একদম মানে ওভারব্রিজটার গোড়ায় গাড়ি দিয়ে তারপর আমার নিয়ে আসলে। তারপরে সপ্তাহখানেক ভালো ছিল, থাকার পরে আবার সেরকম অত্যাচার শুরু হয়। ওনার বাসার কেউ ছিল না?
যে ওনার বাসায় ওনার ওয়াইফ ছিল, ছেলে, ছেলের বউ, নাতিপুতি সবই ছিল। এই জজ এভাবে মারধর করার পরে আমি যখন পালায় চলে আসি, পরে আবার নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ ভালো থাকি, পরে আবার আমার মারধর করলে এবার একটা কাজের বুয়া ছিল, বুয়াটা আমার আবার একটু মানে কছে যে তোর তো এভাবে মেরে ফেল দেবে, তুই এখান থেকে পালিয়ে জীবন বাঁচা। তখন মনে করেন যে আমি পালাই গেছি, তখন আমার মুসলমানই হয়নি। পালিয়ে যে এবার ওই সোনারগাঁ হোস্টেলের পিছনে একজনের আশ্রয় ছিলাম, তার বাড়ি ছিল রংপুরে। সে আমার সেখানে নিয়ে যায়, রংপুরে নিয়ে যায়। আপনাকে নিল কিভাবে এটা একটু বলেন। আপনি যে বলছিলেন সোনারগাঁ হোটেলের পিছনে লুকায় ছিলেন, ওর সাথে পরিচয় হলো কিভাবে? যে ওই বস্তিতে মানে এই মানে রাস্তায় ঘোরাফেরা করতে করতে ওই রিস্কাওয়ালাটা আমার মানে পরিচয় জানতে চায়। তখন আমি বললাম যে এরকম আমার কেউ নেই, আমি এইভাবে পথে পথে বেড়াচ্ছি। বললে সে আমার তার বাসায় আশ্রয় দেয়, দেওয়ার পরে মনে করেন যে সে রংপুরে নিয়ে যায়, আমার মুসলমানই দেয়। দেওয়ার পরে 15-16 দিন আমরা সেই জায়গায় ছিলাম। আমার ঘাস শুকানোর পরে আবার আমার নিয়ে আসে। তখন আমি মনে করেন যে ঢাকা শহর কারণ বাজারে কুলির কাজ করতাম, মাছ বাজারে। ছোট মানুষ তো বেশি ইনকাম করতে পারতাম না, 50-60 টাকা ইনকাম করতে পারতাম। তো সেই টাকাগুলো এনে তাদেরকে দিতাম। তারপর তারা মানে ওনার ওয়াইফ আমার মারধর করতো, একদিন গলা ঠেকাই দিয়েছে। সেই ভয়তে আমি ওইখান থেকে মনে করেন যে পালিয়ে পরে ওই আপনার যাই গেলে ওইখানকার এক ড্রাইভার ফায়ারম্যান আমার জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়। আমি বললাম যে আমার তো কেউ নেই, আমি হারাই গেছি ছোটবেলা। তো ওনারা আমার একটা দোকানে কয়ে যে তুমি একটা দোকানে দিলে থাকবা। আমি বললাম যে হ্যাঁ থাকবো, আমার তখন বাঁচতে হবে। তা আমি ওনার সাথে যাই, উনি বলে যে আমি চলো রেলগাড়ি নিয়ে যাই, নিয়ে এসে তারপর তোমার আমি দোকানে দিয়ে আসবো। তো আমি ওনাদের থেকে যে ওখান থেকে ব্যাক আসে রাতে ওনাদের সাথে যে ড্রাইভারের যে রুম আছে, কোয়ার্টার রুম, ওই রুমে আমি থাকি তাদের সাথে। থাকার পরে পরের দিন সকালবেলা ওইখানে আমার নিয়ে যাওয়ার পরে ওই দোকানদারের সাথে ঠিকঠাক করে আমার দেয়। তখন থেকে আমি ওই দোকানে কাজ কাম করি। তারপর থেকে মনে করেন যে আমি মানে এই দেশ ওদেশ ঘুরে বেড়াই, আমি আর কারো হদিশ পাইনি। তা আমি একবার ওই আজ 10 বছর আগে এই জজের বাসায় আইছিলাম, খুঁজদি পাইছি, কিন্তু ওনারা মারা গিয়েছে। ওনার ছেলেরা আছে, ছেলের বউরা আছে, আর মুরব্বী দুজনই মারা গিয়েছে। আর ওনার মেয়ের সাথে আমি কন্ট্যাক্ট করেছি মোবাইল নাম্বারে। উনি আমার বলছে যে তুমি চিটাঙ্গে আসো, এসে আমার বাসায় থাকো, থেকে খাওয়া দাওয়া করো আর খোঁজো। তা আমি বললাম যে আমার তো 2টো সন্তান, এখন আমি তো ভ্যান চালাই, এখন আমার তো একদিন আয় না করলে আমার সংসার চলে না। তা আমি ওখানে যে কি করবো, আমার মা যেহেতু কয়েছে যে ওই দেশে নেই, তাহলে আমার মা এখানে নেই, কেন সে স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, সে আর ওখানে থাকবে না, এটা আমার মনের বিশ্বাস। বা আমার মা সেই মহিলার সাথে কয়েছে যে আমি আর এখানে থাকবো না, আমি ছেলে মেয়ে নিয়ে দেশের বাড়ি চলে যাবো। এখন আমি মহিলার বললাম যে আমার তাহলে দেশের বাড়ির ঠিকানাটা দেন। তো কাছে যে তোমার দেশের বাড়ির ঠিকানা তো আমি জানি না, আমি রাখিনি, তবে তোমার অপেক্ষায় তোমার মা 2 বছর আমার বাড়িতেই ছিল। ওরে বাবা! যখন পাইনি তখন ওই কথা বলে চলে গিয়েছে ছেলে মেয়ে নিয়ে। মনে করেন যে আমি আর চিটাঙ্গে যাইনি, ওই সেই থেকে মানে ঘুরছি ফিরছি, মানুষের সাথে একটু খোঁজ খবর করি। তো মা যে 2 বছর ওখানে ছিল কোনো ঠিকানা দিয়ে যায়নি যে আমি কোথায় যাচ্ছি, আমার ছেলে না, ওই মহিলার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আমার মার ঠিকানাটা দেন, আমার গ্রামের বাড়ির ঠিকানাটা দেন। তো কাছে যে আমি তো ওসব মনে নেই আমার, আমি রাখিনি, তো তোমার অপেক্ষায় 2 বছর ছিল তোমার মা আমার বাড়ি, যখন আর পাইনি তখন বলেছে যে আমি আমার বাকি ছেলে মেয়ে নিয়ে আমি দেশের বাড়ি চলে যাব। তো আমি বললাম তাহলে আমার দেশের বাড়ির ঠিকানাটা দেন। কাছে আমি তো ওইটা রাখিনি, তো তুমি আমাদের বাসায় আসো, এসে তোমার মার খুঁজে দেখো। তখন আমি প্রস্তাব দিলাম যে আমার তো 2টো সন্তান আছে, আমি ভ্যান চালাই, গরিব মানুষ, আমি নয় আপনার বাড়ি থাকলাম, আর আমার মা যেহেতু আপনারা বলেছে যে সে এখানে থাকবে না, তাহলে সে এখানে থাকবে না। এটুক তার সাথে আমার কথাবার্তা হয়েছে, আর কোনো যোগাযোগ হয়নি। আপনি নিজে থেকে খুঁজতেছেন, কখনো খুঁজছেন, কোথাও গেছেন খোঁজার জন্য? মানে যেসব জায়গায় আমি আইসি, ধরেন এই বাড়িটাই ছিলাম, এই বাড়ি এসে খুঁজেছি। এই বাড়ি তো তখন 3 তলা ছিল, এখন 6 তলা বানিয়েছে। ওনার ছেলেরা চেনে না, পরিচয় দিলাম যে আপনার একটা বোন বিয়ে দিয়ে চিটাঙ্গে। কাছে হ্যাঁ। ওই তখন উনি আবার আমার ওই মোবাইল নাম্বার, ওনার বাড়ির নাম্বার, ঠিকানাগুলো লিখে দিল। তো সেসব পরে নষ্ট হয়ে গিয়েছে আর কি, রাখতে পারিনি। আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কোথায় আপনি? আমার এই মামা শ্বশুরের ছেলে রব, ও আমার বলছিল। আপনি দেখছেন 2-1টা এপিসোড? যে 2-1টা ছবি দেখেছি। বাবা তো মারাই গেছে, মায়ের কথা মনে পড়ে? জি,
তো হারানোর আগে আমার এই পাটা চিটাং থাকা অবস্থায় হুম। 8 টাকা দিতে হয়। তা ওইটা আমার মা আমার বড় ভাই রিক্সা করে নিয়ে যায়, ওখানে একটা ক্লিনিক ছিল, সেই ক্লিনিক গিয়ে নিয়ে আপনি এইরকম তথ্য যেগুলো আছে সেগুলো নিজের কাছে রাখেন, গোপন রাখেন। যদি পাওয়া যায় তাহলে আপনি জিজ্ঞেস করবেন ভেরিফাই করার জন্য যেটাই আপনার আসলে মা কিনা, কারণ যেগুলো ওদের তো মনে থাকার কথা। জি। উনি এখানে বেশ কিছু নাম বলেছে। জজ সাহেবের নাম এসছে, জজ সাহেবের পরিবারের নাম এসছেন, হয়তো বাংলাদেশের অনেকেই চিনবেন, যে কারণে আমরা তার নামটা এখানে প্রচার করছি না, মিউট করে দিয়েছি। যেহেতু উনি ওনার জায়গা থেকে ওনাদের বাড়ির ঠিকানা, ওনার মেয়ে কোথায় থাকে এগুলো যেহেতু উনি জানেন, সুতরাং নিজে থেকে উনি চেষ্টা করেছেন, সুতরাং ওনাদেরকে আলাদা করে চাপ দেওয়ার, এই অনুষ্ঠানের মাধ্যমে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর জজ সাহেব ওনাকে ওই বয়সে যে শাসনটা করতো সেটা হয়তো বা ওনাকে ডিসিপ্লিনে আনার জন্য করেছিলেন, সুতরাং তার প্রতিও আমাদের কোনো সে নাই। তবে এটা ঠিক যে একটা কথা আছে না, যে ওই যে কি যেন বলে, এটাকে বলে প্রদীপের নিচেই অন্ধকার থাকে। বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু এই ধরনের বাচ্চাদেরকে ঘরের কাজে রাখার কোনো নিয়ম নাই, কিন্তু কথা হচ্ছে আইনের লোক হয়েই যদি আইনের ব্যত্যয় ঘটে তাহলে তো সমস্যা। যাই হোক, ওইদিকে আমরা নাই বা গেলাম। হয়তো উনি ভালোর জন্য করেছিলেন, যে থাকবে কোথায়, বাবাটা মারা গেছে, ছেলেটার পেট চলছে না, ছেলেটাকে মানুষ করা যায় কিনা, ছেলেটাকে একটু লাইনে নিয়ে আসা যায় কিনা, সেই চেষ্টাটুকু হয়তো করেছিলেন। অনেকেই সহ্য করতে পারে, ছোট বাচ্চা যারা আছেন অনেকেই পারেন না, না পারলে সেটারও কোনো দোষ নাই, আর সহ্য করতে পারাটাও আসলে উচিত নয়, কারণ এগুলোর অত্যাচার অনেক সময় নিতে পারেন না। কারণ সাইকোলজিক্যালি ওই বাচ্চাটা দেখেন, বাবা মারা গেছে, মা কাছে নাই, তার সাইকোলজিক্যালি কিন্তু সে এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তারপরেও তাকে যদি ফিজিক্যাল টর্চারের মধ্যে নিয়ে আসা হয় তাহলে ওটা ওই জায়গা থেকে সহ্য করাটা কতটা কঠিন, তার জন্য খুবই ভয়ঙ্কর রকমের কঠিন। এগুলো আমরা আসলে বুঝি না, আমরা আমাদের নিজেকেই তো ভালো করে বুঝি না, অপর মানুষকে কীভাবে বুঝবো, তাই না? তো এই একটা বড় সমস্যা আমাদের সোসাইটির। যাই হোক, এখন কথা হলো ভাই, আপনার মনে আছে কি কি? বিবাড়িয়া আপনার মনে আছে, এটা হচ্ছে আপনার জি জেলা। জি বিবাড়িয়া মানে কি ব্রাহ্মণবাড়িয়া? জি। আচ্ছা, আপনার বাবা মা ভাড়া থাকতো কোথায় সেটা আপনি বলেছেন, আপনার আগের ঘটনাও আপনি বলছেন। আপনার বাবার নাম কি? মানে আমি যতটুকু জানি নওয়াব মিয়া। নওয়াব মিয়া। ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম জিয়া, মেজো ভাইয়ের নাম শাহিন, আমার নাম শামীম। চাচাতো আমার ভাই? একটা ছোট বোন আছে, বোনটার নাম মনে নেই। আমার চাচাতো ভাই একজন ছিল, সে আমলে সে ড্রাইভারি করতো, জিয়া নাম। মোস্তফা কার নাম তাহলে? মোস্তফা। ওনার নাম জিয়া মোস্তফা, আমার ভাই। ভাইয়ের নাম, হ্যাঁ সেটাই বলছি। এছাড়া আপনার আর কোনো তথ্য, কোনো কিছু মনে নাই না? না এখানে বাড়ির বিবরণ দিয়েছেন, টিনের চালা ঘর, যেটা কি যেখানে ভাড়া থাকতেন সেটার কথা বলেছেন আপনি? না, এটা আমার জন্মস্থান। জন্মস্থানের সম্পর্কে যদি বলেন তাহলে এখানে বলেছেন টিনের চালা ঘর, দক্ষিণ পাশে পুরাতন মসজিদ, উত্তরে বাজার, বাজারের পাশে নদী। এই হচ্ছে ওনার বর্ণনা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন আপনারা, ওনাদের টিনের চালা ঘর ছিল সেটা ঠিক আছে, তার দক্ষিণ পাশে পুরাতন মসজিদ ছিল, উত্তরে বাজার ছিল, বাজারের পাশে নদী ছিল। আবার এখানে বলা আছে বাড়ি থেকে গ্রামের বাজারে ট্রলারে করে নাম না জানা একটা শহরে গিয়ে বাসে উঠি সবাই মিলে, আরেকটা ওই চিটাগং যেভাবে আসছিল সেটার বর্ণনা দিয়েছে। জি জি। হ্যাঁ, ওনার ভাই যেটা হচ্ছে ওই জিয়া শনপাপড়ির ফ্যাক্টরিতে কাজ করতো চট্টগ্রামে, ওখানে। জি, বাবা মারা যাওয়ার পর। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই তথ্য আমাদের কাছে আছে। ব্রাহ্মণবাড়িয়ার যত গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সবগুলো গ্রুপে আমাদেরকে এটা শেয়ার করতে হবে, এবং সবগুলো গ্রুপ অ্যাডমিনকে আমি অনুষ্ঠানের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করে রাখছি যে ওনার যে আকুতি, সেই আকুতিটা যদি আপনারা হৃদয় দিয়ে অনুভব করতে পারেন তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা চাই আমাদের এই শামীম তার মায়ের কাছে ফিরে যাক, তার ভাই বোনের কাছে ফিরে যাক। এই আকুতিগুলো আমরা যেন অন্তর দিয়ে অনুভব করি। আপনারা কিছু বলার আছে না? সব বলছেন? না, সব বলছেন। আক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।